শেষ পার্সেলটা ডেলিভারি করতে করতে বেশ রাত হয়ে গেল। আজ আবার বাড়ি ফিরবার একটু তাড়াও আছে। আজ স্বর্ণালীর জন্মদিন, ওকে নিয়ে আজ একটু বেরোবার কথা। মেয়েটা বারবার করে বলেছিল আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে, কিন্তু সেই দেরি হয়ে গেল। এক একজন কাস্টমার এত দেরি করিয়ে দেয়। ম্যানেজার এখন আবার ফোন করে কেন? হ্যালো। হ্যাঁ অনির্বাণ, কোথায় আছো? এই তো বাড়ি ফিরছি। শোনো না, বাড়ি ফিরো না, একটু অফিসে এসো। এখন কেন? আমার তো কাজ শেষ হয়ে গেছে, এখন আবার অফিসে যাব কেন? আসলে আরেকটা পার্সেল আছে, একটু এমার্জেন্সি। কিন্তু আমার যা লিস্টিং ছিল আমি তো সেগুলো করে দিয়েছি। হ্যাঁ জানি এটা তোমার নয়, আসলে বিট্টু তো আজকে আসেনি, এটা ওর অর্ডার লিস্টে ছিল। তুমি এটা একটু করে দাও, বেশিক্ষণ লাগবে না। কিন্তু আরে এত কিন্তু কিন্তু করার কি আছে? তুমি কামাই করলে তোমার পার্সেলও তো কেউ না কেউ ডেলিভারি করে দেয়, তাই না? এসো তাড়াতাড়ি এসো। কিচ্ছু করবার নেই, বেশি কথা বললে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই বাড়ি ফেরবার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে রওনা হলাম অফিসের দিকে। আমাদের মতন মানুষদের পারিবারিক শখ আহ্লাদ থাকতে নেই। জানি তোমাকে একটু বিপদে ফেললাম, কিন্তু কাজটা তো বোঝো। পার্সেলটা আজকের মধ্যে ডেলিভারি করাটা ভীষণ জরুরি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পার্সেলটা নিয়ে বেরিয়ে গেলাম জাগুলিয়ার উদ্দেশ্যে। এখান থেকে বাইকে যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। শীতের রাত, শীতের পোশাক তেমন কিছু পরে আসিনি। আজ কুয়াশা নেই বটে, কিন্তু শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। এখন রাত 7টা মতো বাজে। ফিরে আসতে আসতে রাত 9:30 তো বেজে যাবেই। এই রে, এটা মনে হয় স্বর্ণালীর ফোন। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। হ্যালো। কি হলো? তুমি এখনো এলে না যে? আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, তুমি কখন আসবে বলো তো? স্বর্ণালী, আমার আসতে একটু দেরি হবে, আর আজকে মনে হয় যাওয়া হবে না। সে কি, কেন? আর একটা পার্সেল নিয়ে একটু জাগলিয়া যেতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কাজ মিটিয়ে বাড়ি ফেরো তাড়াতাড়ি, আমরা কালকে যাবখন। ঠিক আছে। সত্যি বলতে স্বর্ণালীর মতন মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের বিয়ে হয়েছে আজ 3 বছর। 3 বছরে দারিদ্রতার যন্ত্রণা ছাড়া ওকে আর কিছুই দিতে পারিনি। কিন্তু মেয়েটা আজ পর্যন্ত কোনো অভিযোগ করেনি। মেয়েটার বোঝবার একটা অসাধারণ ক্ষমতা আছে, যা হয়তো সবার থাকে না। আমার একটা ছোট্ট স্বপ্ন আছে, একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেটাতে নিয়মিত ভিডিও আপলোড করি। সেটা থেকে যেদিন অনেক টাকা রোজগার করব, সেদিন স্বর্ণালীকে একটা সোনার গয়না গড়িয়ে দেব। মেয়েটা মুখে না বললেও আমি বুঝতে পারি ওর সোনার গয়নার খুব শখ। জাগুলিয়া পৌঁছে দেখলাম যা ভেবেছিলাম জায়গাটা তার থেকেও অনেক বেশি অচপাড়াকা। চারিদিকে অন্ধকার ঘুটঘুটি। রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টও চোখে পড়ল না। আশেপাশে তো কোনো বাড়িঘরও দেখছি না। পার্সেলটা যাকে দিতে এসেছি তার বাড়ি বা কোথায় কে জানে। একবার ফোন করি। যা, এ কি, নাম্বারটা সুইচ অফ বলছে তো। এবার কি করব? কাউকে যে একটা জিজ্ঞেস করব তেমন কাউকেও তো দেখছি না। মনে হচ্ছে কপালে আজকে ভারী দুর্ভোগ আছে। এমন সময় দেখলাম রাস্তার ওপাশ থেকে একজন লোক হেঁটে এই দিকেই আসছে। লোকটার মুখটা একটা চাদরে ঢাকা। আমার সামনে আসতেই জিজ্ঞেস করলাম, দাদা বলছি এখানে নরেন মণ্ডলের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? লোকটা কিছু না বলে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। লক্ষ্য করলাম চাদরের ফাঁক দিয়ে তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু তার চোখ দুটো একটু কেমন যেন মরা মাছের চোখের মতন স্থির। গাটা কেমন যেন ছ্যাত করে উঠল। আবার তাকে জিজ্ঞেস করলাম, কি হলো, চেনেন নরেন মণ্ডলের বাড়ি? লোকটা এবার জবাব দিল, চেনে। কোন দিকে? বলে দিলে আপনি যেতে পারবেন না। গায়ের রাস্তা, অন্ধকারে গুলিয়ে ফেলবেন পথ। আমি ওই দিকেই যাচ্ছি, আমারে নিয়ে চলুন, আমি নরেনের বাড়ি চিনিয়ে দেব। ঠিক আছে, উঠে আসুন। লোকটাকে বাইকে নিয়ে চললাম বটে, কিন্তু মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হতে থাকলো। লোকটা বাইকের পেছনে পাথরের মূর্তির মতন বসে সোজা রাস্তা দিয়ে চলেছি তো চলেছি। সামনের ওই বাঁদিকের রাস্তাটা ধরেন। হ্যাঁ, ওই মাঠের রাস্তাটা? হ্যাঁ,
নরেন মণ্ডলের বাড়ি ওইদিকে? হ্যাঁ, সেই জন্যই তো ওই রাস্তাটা যেতে বললাম। লোকটার কথা মতো মেঠো রাস্তায় গাড়ির চাকা গড়িয়ে দিলাম। লোকটাকে বিশ্বাস করাটা কি ঠিক হলো? কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। আমাকে একা পেয়ে কোনো কুমতলব বাড়ছে না তো। আমার কাছে তো তেমন একটা টাকা পয়সাও নেই, শুধু এই বাইকটা আর মোবাইলটা। না না, আমার চিন্তাভাবনাটা ভুলও হতে পারে। মাঠের মধ্যে রাস্তাটা চলে গেছে সোজা। দুধারে যতদূর চোখ যায় কোনো বাড়ির চিহ্নমাত্র দেখা যাচ্ছে না। হয়তো মাঠ পেরোলেই নরেন মণ্ডলের বাড়ি। আরও কিছুটা চলার পর রাস্তাটা একটা বাড়ির সামনে এসে থমকে গেল। বাড়িটার পেছনে জঙ্গলের সারি, আশেপাশেও ছড়িয়ে রয়েছে অল্প বিস্তর জঙ্গল। এইটাই কি নরেন মণ্ডলের বাড়ি? হ্যাঁ, আপনি একটু দাঁড়ান, আমি নরেনরে ডেকে দিচ্ছি। লোকটা বাইক থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেল। এইরকম একটা শুনশান জায়গায় মানুষ থাকে কিভাবে? লোকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ডাকলো, নরেন, এই নরেন। দেখলাম ভেতর থেকে একটা লোক বেরিয়ে এলো। এই ঠান্ডার মধ্যেও তার সারা গা খালি, একটা কালো কাপড় লুঙ্গির মতন করে পরা, মাথার লম্বা চুলগুলো কাঁধ পর্যন্ত ঝুলে রয়েছে। এসে গেছে? হ্যাঁ। কোথায় কোথায়? ওই তো উঠোনে দাঁড়িয়ে আছে। দেখলাম লোকটা হনহন করে এগিয়ে আসছে আমার দিকে। আমার সামনে দাঁড়িয়ে বলল, দিন, ওটা দিন। আমি পার্সেলটা তার হাতে তুলে দিতেই সে সেটা নিয়ে আবার হনহন করে হাঁটা শুরু করলো। এই লোকটার ভাবগতিকও আমার সুবিধার লাগলো না। এখানকার লোকজনগুলো কেমন যেন। যাকে, আমার কাজ মিটে গেছে, এইবার এখান থেকে বেরিয়ে পড়লেই হয়। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বেশ খানিকটা যাবার পরেই মনে হলো, যা, একটা ভুল হয়ে গেল যে, সই করানো হয়নি। ওটা তো করাতেই হবে। ওহো, আবার এতটা পথ ফিরে যেতে হবে। বিরক্ত হয়ে আবার বাইকটা নিয়ে উল্টো দিকের রাস্তা ধরলাম। বাড়িটার উঠোনে গিয়ে দাঁড়াতেই যা দেখলাম, তাতে ভয়ে আমার সারা গা শিউরে উঠল। উঠোনের ওপরে বসে আছে সেই কালো পোশাক পরা লোকটা। তার সামনে ছড়িয়ে রয়েছে কতগুলো মরার হাড়গোড় আর কত রকমের আঁকিবুকি। এক পাশে রয়েছে একটা কঙ্কালের মাথা, তার পাশেই পড়ে আছে আমার দেওয়া পার্সেলের বাক্সটা। তার মানে পার্সেলে এই কঙ্কালের মাথার খুলিটা এসেছে তার কাছে। লোকটা চোখ বন্ধ করে একটা মরার হাড় হাতে নিয়ে কী সব মন্ত্র বিড়বিড় করে যাচ্ছে। বুঝলাম লোকটা সুবিধার না। আয়োজন দেখে মনে হলো এ কোনো কালো জাদুর প্রয়াস চালাচ্ছে। এই কাজ করা হয় কারো সর্বনাশের জন্য। কার সর্বনাশের জন্য এই কালো জাদুর আসর পেতেছে লোকটা? আমি এসে উঠোনে দাঁড়িয়েছি, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার সামনে থাকা আটা দিয়ে বানানো একটা পুতুল, দেখেই বোঝা যাচ্ছে যে সেটা একটা নারীর অবয়ব। তার মানে কোনো নারীর সর্বনাশ করতে চায় এই শয়তান লোকটা। না না, এই ধরনের মানুষের কাছে থাকাটাও বিপজ্জনক। ওর কাজে বাধা দিলে ও হয়তো আমার ক্ষতি করে দিতে পারে। চুলোয় যাক সই করানো, সে আমি যাও কিছু বলে ম্যানেজ করে নেব। তাতে যদি না হয় তাহলে ছেড়ে দেবো চাকরি, কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়। এখনই এই জায়গা ছেড়ে পালাতে হবে। তাই কোনো টু শব্দ না করে চলে এলাম সেখান থেকে। রাতে বাড়ি ফিরতে ফিরতে 10টা বেজে গেল। স্বর্ণালীকে সবটা জানালাম। সব শুনে স্বর্ণালী বলল, না না, তুমি পালিয়ে এসে মোটেও ভালো করনি। তুমি ওকে বাধা দিতে পারতে। না জানি কার সর্বনাশ করে দেবে ওই শয়তানটা। স্বর্ণালী, তুমি কালো জাদুতে বিশ্বাস করো? করি। যারা সত্যিকারের কালো জাদু করতে পারে তারা মনে করলেই মানুষের যে কোনো ক্ষতি করে দিতে পারে। সকালে ঘুম ভাঙল অনেক মানুষের গুঞ্জনে। বিছানা থেকে নেমে বাইরে বেরিয়েই দেখলাম আমার বাড়ির ঠিক পাশের বাড়ির সামনে অনেক মানুষের ভিড়। সেই দিকে গিয়ে শুনতে পেলাম এক অদ্ভুত ঘটনা। স্বর্ণালী বলল, কাল রাতে চম্পা বৌদি মারা গেছে। কি করে যে মরল কেউ জানে না। সকালবেলা সুভাষদা যখন ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না, তখন গিয়ে দেখে এই কাণ্ড। আর সব থেকে অবাক করা বিষয় কি জানো? কি? ওই দেখো। দেখলাম
ওই বাড়ির এক কোনায় পড়ে আছে একটা আটা দিয়ে বানানো পুতুল। সেটা যে এক নারীর অবয়ব তা বোঝাই যায়। এই পুতুলটাকে আমি কাল রাতে দেখেছি সেই জাগুলিয়ার নরেন মণ্ডলের বাড়ির উঠোনে। পুতুলটা এখানে এলো কি করে? তার মানে কি নরেন মণ্ডল এই চম্পা বৌদিকে কালো জাদু করে মেরে ফেলল? কিন্তু কেন? মৃত্যুটাকে ঘিরে এক একজন এক এক রকম বলতে থাকলো, কিন্তু আসল সত্যিটা যে কি সেটা একমাত্র আমি জানি। কি গো, এবারও কি চুপ করে থাকবে? না, আর আমি চুপ করে থাকবো না। সেদিন রাতে থানায় গিয়ে পুলিশকে সবটা জানালাম। তারপর পুলিশ নিয়ে গিয়ে ধরিয়ে দিলাম নরেন মণ্ডলকে। ধরা পড়ে নরেন গর্জন করে বলল, বেশ করেছি, এবার আমায় ফাঁসি দিক, শুলে চড়াক, আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার প্রতিশোধ নিয়েছি। চম্পা আমার সব শেষ করে দিয়েছে। ওর জন্য কি করিনি আমি, তবুও ও আমায় ঠকিয়ে ওই সুভাষকে বিয়ে করল। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম ওকে আমি ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। ওর জন্যই আমার কালো জাদু শেখা। আমি সফল হয়েছি, আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। চণ্ডা চণ্ডা